আসসালামু আলাইকুম। জাগো টিভির এখনকার আয়োজনে স্বাগত। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। ইসরায়েলের সেনাবাহিনীতে পদত্যাগের হিড়িক, বিপাকে নেতানিয়াহু। ইরানের সমর প্রযুক্তির কাছে মাথা নত করল যুক্তরাষ্ট্র। শাহেদ ড্রোন নকল করায় যুক্তরাষ্ট্রকে উপহাস করে যা বলল তেহরান। ইরাকে 4 দিনের মাথায় সন্ত্রাসী তালিকা থেকে হুথি হিজবুল্লাহর নাম অপসারণ। পশ্চিম তীরে 7 শতাধিক অবৈধ ইহুদি বসতির অনুমোদন। পাকিস্তানে ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দা প্রধানের 14 বছরের কারাদণ্ড। সৌদি আরবে তীব্র ঝড় বৃষ্টি, বন্যার সতর্কবার্তা। ইমরান খানকে নিয়ে ধৃষ্টতাপূর্ণ মন্তব্য সেনা মুখপাত্রের, প্রতিবাদে উত্তাল কেপির সংসদ। শিরোনাম শুনছিলেন, এবার জানাবো বিস্তারিত খবর। ইসরায়েলি সেনাবাহিনীতে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। প্রায় 600 সেনা কর্মকর্তা ও নন কমিশনড অফিসার পদত্যাগপত্র জমা দিয়েছেন। ইসরায়েলের সুপ্রিম কোর্ট স্থায়ী সেনা সদস্যদের জন্য বহু বছর ধরে চালু থাকা আর্থিক সুবিধা, যা চিফ অফ স্টাফ ইনক্রিজ নামে পরিচিত, তা স্থগিত করার পরই এই পদত্যাগের হিড়িক। খবর জানায় আল মায়াদিন। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হায়ম বলেছে, যেসব কর্মকর্তা এই সিদ্ধান্ত নিয়েছে তাদের বেশিরভাগের বয়স 42 বছরের বেশি। তারা মাস শেষ হওয়ার আগেই বাহিনী ছাড়তে চাইছেন, কারণ তখন থেকেই সুবিধা স্থগিতের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে, আর এর পক্ষে কোনো আইনগত সুরক্ষাও নেই। এর আগে 2023 সালের জুনে অর্থ মন্ত্রণালয় ও নিরাপত্তা মন্ত্রণালয়ের মধ্যে এ বিষয়ে সমঝোতা হলেও নেসেটের পররাষ্ট্র প্রতিরক্ষা কমিটিতে বিষয়টি আটকে আছে, মূলত এমকে আমিত হালেভির আপত্তির কারণে। এই অচলাবস্থা সেনাবাহিনীর ভেতরে ক্ষোভ বাড়িয়ে তুলেছে, যেখানে বহুদিন ধরে আর্থিক সুবিধা নিয়ে সেনাদের আনুগত্য ধরে রাখা হয়েছে। ক্রমবর্ধমান চাপের মুখে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিষয়টি নিয়ন্ত্রণে আনতে ও দখলদার বাহিনীর কার্যক্ষমতার ওপর প্রভাব মূল্যায়নে একটি বৈঠক ডাকতে পারেন। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় চলমান যুদ্ধের সময় কর্মী সংকটের কারণে সাময়িক নেতৃত্ব প্রথম বিষয়টা থেকে দূরে থাকার চেষ্টা করেছিল, তবে আদালতের সময়সীমা ঘনিয়ে আসায় আইওএফ এখন দ্রুত আইনগত সমাধানের জন্য মরিয়া লবিং শুরু করেছে। ইরানের সমর প্রযুক্তির কাছে মাথা নত করল যুক্তরাষ্ট্র। শাহেদ ড্রোন নকল করায় যুক্তরাষ্ট্রের উপহাস করে যা বলল তেহরান। ইরানের শাহেদ ড্রোন নকল করে নতুন এক ড্রোন তৈরি করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে ওয়াশিংটনকে উপহাস করে তেহরান বলেছে, বিশ্বশক্তি হয়েও ইরানি ড্রোনের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র শাহেদ ড্রোন নকল করে আসলে নিজেদের পরাজয় স্বীকার করেছে। এছাড়া আইআরজিসির মুখপাত্র দাবি করেছেন, এমন পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের ইরানের প্রতি ভয়েরই বহিঃপ্রকাশ। ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে মার্কিন প্রতিরক্ষা বিভাগ নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার বড়াই করে আসছিল। তবে এবার যেন নিজেদের বক্তব্যের বিপরীতে গিয়েই ইরানের ড্রোনের মডেল নকল করার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সমর দফতর নিশ্চিত করেছে, এরই মধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের উপহাসমূলক প্রতিক্রিয়া ইরানের। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেখারচি বলেন, নিজেদের প্রযুক্তিগত সুপার পাওয়ার দাবি করা দেশগুলোকে ইরানি ড্রোনের সামনে হাঁটু গেড়ে বসে সেটিকে অনুকরণ করতে দেখার চেয়ে বড় গর্ব আর সম্মান কিছুই হতে পারে না। তিনি আরো দাবি করেন, তেহরানের ড্রোন নকল করার মধ্য দিয়ে ওয়াশিংটন নিজেদের পরাজয় স্বীকার করে নিয়েছে। শেখারচি আরো বলেন, রাশিয়া থেকে ইয়েমেন পর্যন্ত বহু মিত্রকেও ইরান এসব ড্রোন সরবরাহ করেছে। আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি বলেন, শাহেদ ড্রোন একাধিক স্তরের আকাশ প্রতিরক্ষা ভেদ করে 1000 কিলোমিটার পাড়ি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তিনি দাবি করেন, ইরানের ক্রমোন্নত মিসাইল ড্রোন সমন্বয় ক্ষমতার জন্যই 22 দফা ক্ষেপণাস্ত্র হামলার সময়ও ইসরায়েল বহু ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ। এই সক্ষমতা নকল করার চেষ্টা আসল মার্কিন উদ্বেগের বহিঃপ্রকাশ। বিশ্লেষকদের মতে, ইরানের শাহেদ ড্রোন এখন বৈশ্বিক সামরিক পরিকল্পনায় পরিবর্তন আনছে। রাশিয়া এটি নিজেদের গেরান 2 নামে উৎপাদন করছে এবং ইউক্রেন যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহার করছে। তালিকাভুক্তির 5 দিনের মাথায় সন্ত্রাসী তালিকা থেকে ইয়েমেনের হুথি ও লেবাননের হিজবুল্লাহর নাম অপসারণ করেছে ইরাক। মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই কথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ইরান সমর্থিত ইয়েমেনের ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হুতি ও হিজবুল্লাহর নাম অপসারণ করেছে ইরাক, সরে এসেছে তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তি ও দলের সম্পদ জব্দ করার সিদ্ধান্ত থেকে। দেশটির পক্ষ থেকে জানানো হয়, প্রশাসনিক ত্রুটির কারণে গত সপ্তাহে হুথি হিজবুল্লাহর নাম তালিকাভুক্ত হয়েছিল। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশের মাধ্যমে পূর্বের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাইয়া আল সুদানি এই ত্রুটির ঘটনা কিভাবে ঘটেছে তা নিয়ে জরুরি তদন্তের এবং যারা দায়ী তাদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দিয়েছেন। অপরদিকে যে কমিটির নথি ও তালিকার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই সন্ত্রাসী অর্থ জব্দ কমিটি জানায়, তাদের হাতে আসা নথি ও তালিকাটি পর্যালোচনার নিয়মিত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই প্রকাশিত হয়েছিল। এই ভুলের কারণে এমন সিদ্ধান্ত এসেছে। প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, প্রাথমিক তালিকায় ব্যবহৃত ভাষা সঠিক ছিল না, সেটি ইরাকের সরকারি অবস্থান প্রতিফলিত করে না। সংবাদ মাধ্যমের তথ্য মতে, ইরাকের সন্ত্রাসী অর্থ জব্দ কমিটি মন্ত্রিপরিষদের সাধারণ সচিবালয়ের অধীনে পরিচালিত হয় এবং জাতিসংঘের অধ্যায় 7 অনুসারে নিষেধাজ্ঞায় তালিকাভুক্ত ব্যক্তি বা সংগঠনের সম্পদ জব্দের দায়িত্ব পালন করে। এছাড়াও কমিটিটি ইরাক কর্তৃপক্ষ বা বিদেশি সরকার কর্তৃক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুসারে সন্ত্রাসী তালিকাভুক্তদের ক্ষেত্রেও একই দায়িত্ব পালন করে। মূলত গত 4 ডিসেম্বর ইয়েমেন ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হুতি ও হিজবুল্লাহকে সন্ত্রাসী তালিকাভুক্ত করে গেজেট প্রকাশ করে ব্রিটেন এবং আমেরিকা, যার আগ্রাসনে লণ্ডভণ্ড হয়ে যায় ইরাক। গেজেটে বলা হয়েছিল, ইরাক সরকারের একটি কমিটি বিশ্বের 100টিরও বেশি সংগঠন ও ব্যক্তিকে সন্ত্রাসবাদের তালিকাভুক্ত করেছে। তন্মধ্যে কিছু প্রতিষ্ঠানকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুসারে নিষেধাজ্ঞার আওতায় রাখা হয়েছে। এতে আরো বলা হয়েছিল, উক্ত কমিটি হুথি ও হিজবুল্লাহর সাথে যুক্ত সংস্থা এবং ব্যক্তিদের তহবিল জব্দ করার সিদ্ধান্ত নিয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই এর অপর অংশে অবরুদ্ধ পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য নতুন করে আরও 764টি বাড়ি তৈরির একটি প্রস্তাব অনুমোদন করেছে দখলদার ইসরায়েলের সরকার। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 7 এক বিবৃতিতে জানিয়েছে এই তথ্য। খবর জানায় আনাদোলু। চ্যানেল 7-এর প্রতিবেদন বলছে, ইসরায়েলের সরকার ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য পশ্চিম তীরের রাজধানী রামাল্লার হাসনো নাইম এলাকায় 478টি, বেইতার ইল্লিত এলাকায় 230টি এবং গিভাত জেএভ এলাকায় 56টি, সর্বমোট 764টি নতুন বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে। ইসরায়েলের সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই ইস্যুতে কোনো দাপ্তরিক বিবৃতি দেয়া হয়নি। প্রসঙ্গত, আন্তর্জাতিক আইন ও জনমত সম্পূর্ণ উপেক্ষা করে গত কয়েক দশক ধরে ধীরে ধীরে পশ্চিম তীরে নিজেদের দখলকৃত এরিয়া বাড়াচ্ছে ইসরায়েল সরকার। 2022 সালে দেশটির যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এই অপতৎপরতা বেড়েছে কয়েক গুণ। ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য বলছে, নেতানিয়াহু প্রধানমন্ত্রী হওয়ার পর গত 3 বছরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় মোট 51,370টি নতুন বাড়ি তৈরির অনুমোদন দেয়া হয়েছে। পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স ISI এর সাবেক মহাপরিচালক ফাইজ হামিদকে 14 বছরের কারাদণ্ড দিয়েছে সামরিক আদালত। রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে এই দণ্ড দেয়া হয়। বৃহস্পতিবার পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, ফাইজ হামিদ রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস, ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা এবং অন্যান্য ব্যক্তির ক্ষতির কারণ হওয়ার মতো অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। সুপ্রিম কোর্টের নথি অনুযায়ী তিনি একটি বেসরকারি রিয়েল এস্টেট ব্যবসায়ীর কোম্পানিতে অভিযান চালানো সহ ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মুখোমুখি ছিলেন। পাকিস্তানের সামরিক কাঠামোতে ISI প্রধানকে দ্বিতীয় সর্বাধিক প্রভাবশালী পদ হিসেবে বিবেচিত করা হয়। বিবৃতিতে বলা হয়, দীর্ঘ বিস্তারিত আইনি প্রক্রিয়ার পর সকল অভিযোগে দোষী প্রমাণিত হওয়ার ভিত্তিতে 19 ডিসেম্বর 2025 তারিখে তাকে 14 বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। ইমরান খান সরকারের সময় ফাইজ হামিদ ছিলেন তার ঘনিষ্ঠ। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে তিনি পাকিস্তান আর্মি অ্যাক্টের একাধিক ধারা ভঙ্গ করেছেন এবং তাকে সব সামরিক পদবি থেকে অব্যাহতি দেয়া হয়। একসময় সেনাপ্রধান হওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত ফাইজ হামিদ ইমরান খানের পতনের কিছুদিন পর আগাম অবসর নেন। মরু আবহাওয়ার দেশ সৌদি আরবের বেশিরভাগ অঞ্চলে ঝোড়ো হাওয়ায় মাঝারি ও ভারী বর্ষণ শুরু হয়েছে। এই পরিস্থিতির উন্নতি না ঘটলে আকস্মিক বন্যার সতর্কবার্তা দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া দফতর। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের মক্কা, মদিনায়, কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় মাঝারি থেকে ভারী ঝড় বৃষ্টি শুরু হয়েছে। সেই সঙ্গে এই সময়ের মধ্যে হতে পারে শিলাবৃষ্টি ও বজ্র ঝড়ও। শিগগিরই এই অবস্থার উন্নতি না হলে আকস্মিক বন্যা হতে পারে।
প্রতিবেদনে বলা হয়, হাইল, তাবুক, আল জৌফের কিছু অংশে এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে মৃদু থেকে মাঝারি বর্ষণ চলমান। অনেক অঞ্চলে মাঝারি বর্ষণের সঙ্গে চলছে ব্যাপক কুয়াশা। এনসিএম এর তথ্যানুসারে সৌদি আরবের এমন আবহাওয়া পরিস্থিতির জন্য দায়ী লোহিত সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, লোহিত সাগর থেকে সৌদির বিভিন্ন এলাকায় 18 থেকে 40 কিলোমিটার গতিতে বয়ে যাচ্ছে ঝোড়ো হাওয়া। বাতাসের এই গতি ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। গালফ নিউজ বলছে, পারস্য উপসাগরেও ঝোড়ো আবহাওয়া শুরু হয়েছে। বর্তমানে সেখান থেকে সৌদির দক্ষিণাঞ্চলে 10 থেকে 35 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এই গতি ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। খাইবার পাখতুনখোয়া বিধানসভায় ট্রেজারি সদস্যরা পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান এবং প্রাদেশিক মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির বিরুদ্ধে আইএসপিআর প্রধানের অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা জানান, যার ফলে সংসদে হট্টগোল শুরু হয়। ডেপুটি স্পিকার সুরিয়া বিবি সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিরোধী দল পিএমএলএন এর মহিলা আইন প্রণেতা সোবিয়া শহীদ, সেনাপ্রধান এবং প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের ছবি প্রদর্শন করলে বিধানসভায় হট্টগোল শুরু হয়। পরে অধিবেশনে মুলতবি করা হয় জিনিসটি। সভাপতি নিরাপত্তা কর্মীদের ছবিটি সরিয়ে ফেলার নির্দেশ দেন। তিনি সোবিয়া শহীদের নিন্দা করে বলেন, সিডিএফ তার দলের নয়, সেনাবাহিনীর প্রতিনিধিত্ব করে। হট্টগোলের কারণে অধিবেশন মুলতবি করার আগে তিনি বলেন, সিডিএফ এর ছবি প্রদর্শনের পরিবর্তে আইন প্রণেতা হিসেবে আপনার নিজের কর্মদক্ষতা নিয়ে কথা বলা উচিত। এর আগে ক্ষমতাসীন পিটিআই এর সদস্যরা অভিযোগ করেন যে দেশ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আর্থিক চাপ এবং রাজনৈতিক অস্থিরতার মতো গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। তারা জোর দিয়ে বলে যে দেশের বাইরের সমস্যাগুলো কেবল তখনই সমাধান করা যেতে পারে যখন সদরঘর ঠিক থাকে। ট্রেজারি এমপি মোহাম্মদ আজমল খান বলেছেন যে পিটিআই নেতৃত্ব, বিশেষ করে প্রতিষ্ঠাতা ইমরান খান এবং মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির বিরুদ্ধে আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর সাম্প্রতিক প্রেস বিজ্ঞপ্তি কেপির জনগণকে ক্ষুব্ধ করেছে। তিনি বলেছেন যে সামরিক মুখপাত্রের বিতর্কিত বিষয়ে কথা বলা উচিত নয়, এটি দেশের বর্তমান রাজনৈতিক সংকটকে আরো বাড়িয়ে তুলবে। আইন প্রণেতা প্রদেশে গভর্নরের শাসন জারির বিকল্পের বিরোধিতা করে সতর্ক করে বলেছেন যে এটি কোনো সমাধান নয় এবং বাসিন্দাদের কাছে এটি অগ্রহণযোগ্য। তিনি বলেছেন যে প্রাদেশিক পরিষদ ইমরান খান, কেন্দ্রীয় সরকার এবং নিরাপত্তা প্রতিষ্ঠানের মধ্যে সমস্যা সমাধানে সহায়তা করতে পারে। তিনি আরও বলেন যে সদরঘর ঠিক থাকলে এই অঞ্চলে স্থায়ী শান্তির জন্য আফগানিস্তানের সাথে সংলাপ করা যেতে পারে। ট্রেজারি এমপি হুমায়ুন খান বলেছেন যে আইনসভা, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ রাষ্ট্রের প্রধান স্তম্ভ, কিন্তু একটি শিক্ষা প্রতিষ্ঠান নিজেকে রাষ্ট্র বলে দাবি করে না, তা কখনো ছিল না। তিনি বলেছেন যে দেশের সীমান্ত রক্ষা করার জন্য সেনাবাহিনীকে গড়ে তোলা হয়েছিল এবং অর্থ প্রদান করা হয়েছিল, সূত্র জানায় পাকিস্তানি পত্রিকা ডন। এরই সাথে জাগো টিভির এখনকার সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো আরো একবার। ইসরায়েলের সেনাবাহিনীতে পদত্যাগের হিড়িক, বিপাকে নেতানিয়াহু। ইরানের সমর প্রযুক্তির কাছে মাথা নত করল যুক্তরাষ্ট্র, শাহেদ ড্রোন নকল করায় যুক্তরাষ্ট্রকে উপহাস করে যা বলল তেহরান। ইরাকে 4 দিনের মাথায় সন্ত্রাসী তালিকা থেকে হুথি হিজবুল্লাহর নাম অপসারণ। পশ্চিম তীরে 7 শতাধিক অবৈধ ইহুদি বসতির অনুমোদন। পাকিস্তানে ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দা প্রধানের 14 বছরের কারাদণ্ড। সৌদি আরবে তীব্র ঝড় বৃষ্টি, বন্যার সতর্কবার্তা। ইমরান খানকে নিয়ে ধৃষ্টতাপূর্ণ মন্তব্য সেনা মুখপাত্রের, প্রতিবাদে উত্তাল কেপির সংসদ। এই ছিল আজকে জাগো টিভিতে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।